আসসালামু আলাইকুম সবাইকে। এই আজকে একটু দেখো তো আজকে সেটিংস ঠিক আছে কিনা, সবাই একটু দেখো তো যে সবকিছু বোঝা যায় কিনা, স্পষ্ট কিনা। আচ্ছা, একটু টাইমের আগেই আসছি, কারণ হলো সেটিংসটা দেখতে যে কি অবস্থা। এমনিতে আমি সবসময় 2-4 মিনিট লেটে শুরু করি, আজকে একটু ফাস্ট শুরু করলাম। আচ্ছা, সব ফুল ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাও তো। আর সবাই সবার বন্ধুদেরকে মেনশন করো। টানা 3 দিন ক্লাস হবে কিন্তু ঈদের আগে। এই আজকে একটুখানি, কালকে পরশু একটা অধ্যায় শেষ করব, ঈদের পরে আবার আরেকটা অধ্যায়। তো সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দাও, সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দাও যাতে সবাই জয়েন করতে পারে। আমি একটু মধ্যে শুরু করব, সবাই শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আদা, আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার, অল ক্লিয়ার, সাউন্ড ভয়েস সব ক্লিয়ার। সাউন্ড ভয়েস সব ক্লিয়ার, একটু আমাকে জানাও তো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা, চ্যাপ্টার 2 সিরিয়াল ক্লাস লেখাই আছে, তো তার মানে আচ্ছা। আর আজকে পবিত্র শবে কদরের রাত, তো সবাই মনে করতেছে যে ভাইয়া কি কদরে আটকায় দিবে নাকি। এত বড় পাপ আমি করব না, জাস্ট শুরু করা দরকার, কথা দিছিলাম তাই শুরু করব।
এবং 2টা কোশ্চেন আমরা শেষ করে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিব। তাহলে আমরা যে অধ্যায়টা দিয়ে শুরু করব সেটা হলো সেল ডিভিশন। সেল ডিভিশন। আচ্ছা, তো একটা কোষ বিভাজিত হবে, একটা কোষ বিভাজিত হবে, সে বিভিন্ন ভাবে কিন্তু চাইলে বিভাজিত হতে পারে। তো ধরো একটা এককোষী কোষ, তার মধ্যে কিছুই নাই, এরকম একটা এককোষী কোষ, এককোষী কোষ, তার ভিতরে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসকে আমরা গ্রিক কি বলি? ক্যারিও বলি, ক্যারিও। হ্যাঁ, আর কোনো কিছুর বিভাজনকে বলবো আমরা কাইনেসিস। কাইনেসিস, কাইনেসিস মানে হলো বিভাজন। মানে কোন ওয়ার্ডের শেষে, বায়োলজিটা মজা হলো এই কারণে যে দেখবা কিছু কিছু ওয়ার্ড দেখলেই তুমি বুঝতে পারবা যে ওটা আসলে কি বোঝায়। মানে কোনো কিছু শেষে যদি সিস থাকে, এটা মনে রাখবা, এটা সিস্টেম না, এটা হলো একটা প্রসেস বা প্রক্রিয়া। তার মানে এটা একটা প্রসেস। ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা ক্যারিওকাইনেসিস বলতে পারি। ক্যারিওকাইনেসিস। এখন যদি আমি বলি তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে তুমি কি বলবা? তাহলে উত্তর হবে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। তারপরে গ্লুকোজের ভাঙনকে তুমি কি বলবা? বলবা গ্লাইকোলাইসিস। তাহলে লাইসিস, কাইনেসিস এই টাইপের ওয়ার্ডগুলো আমাদের প্রক্রিয়া বোঝায় এবং ভাঙন বোঝায়। আচ্ছা, ভাঙলো তো ওইদিকে আমরা যাবো না। তো কি কিভাবে বিভাজন হতে পারে সেটা আমরা দেখি। তো হতে পারে কি, এরকম একটা কোষ, এককোষী কোষ, একটাই কোষ, তার নিউক্লিয়াস একটাই। তাহলে এককোষী কোষের উদাহরণ কি হতে পারে? যেমন প্রোক্যারিওটিক যারা আছে এরা এককোষী। আচ্ছা, মানে আদি নিউক্লিয়াস যুক্ত, এই আদি নিউক্লিয়াস। ব্যাকটেরিয়া, ব্যাকডেটেড সব জিনিসপত্র, যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, অ্যামিবা। অ্যামিবা আয় আছে, থাকা মানে কি? মানে আদি। তাহলে এই আদি সব জিনিসপত্র যাদের মধ্যে আছে, ব্যাকডেটেড যারা, তাদের মধ্যে এই প্রক্রিয়াটা হবে। তো এখন কি করবা? তুমি চাইলেই কি এটাকে বিভাজন করে দিবা? হ্যাঁ, পারবা। তুমি চাইলেই একে বিভাজন করে দিতে পারবা, কিন্তু যখন তুমি চিত্রটা আঁকবা তখন অবশ্যই এই যে নিউক্লিয়াসটা যেটা আছে সেই নিউক্লিয়াসটাকে একটু লম্বা করবা। এটা অনেকেই ভুলে যায়, আমিও মাঝে মধ্যে এটা ভুল শিখাই যে 2 ভাগ করলেই হয়, কিন্তু যখন চিত্র আঁকতে যাবা তখন একে অবশ্যই তুমি 2টা ভাগে ভাগ করবা, মানে এই নিউক্লিয়াসটাকে একটু লম্বা করবা। আর কিচ্ছু দেখবে না, সে একটা কোষ আসলো, নিউক্লিয়াসটা লম্বা হলো, 2 ভাগ হয়ে গেল, পাশের সাইটোপ্লাজম কি হয়, পাশের কোষঝিল্লি কি হয়, একটু ভিতরের দিকে ঢুকে গেল, ভিতরের দিকে ঢুকে গেল, এই যে ভিতরের দিকে ঢুকলো। পরবর্তী ধাপে কি হয়? পরবর্তী ধাপে একটা থেকে এটাও বিভাজন হচ্ছে, লম্বা হয়ে গেছে তো 2 ভাগ হয়ে যাবে, 2টা কোষের সৃষ্টি হয়। তাহলে এই যে একটা কোষ আসলো, একটা কোষ এসে কিছুই করলো না, দেখলো না, জানলো না, ওই যে বলে না আইসে কিছু মানুষ আছে না, আইসেই একটা কমেন্ট করে বসে, মানে সে কমান্ডার, আর কিছু না, ওইরকম কিছুই জানে না, সে আস্তে করে 2 ভাগ হয়ে গেছে। এটাকে আমরা বলবো প্রত্যক্ষ। মানে ওই যে একটা কথা আছে, চোখে যা দেখবা তা বিশ্বাস করবা না। তো অ্যামাইটোসিসটা হলো চোখে দেখে এবং বিশ্বাস করে। সেটা কি রকমের? আসলো, চোখে দেখলো যে ভাগ হওয়া দরকার, 2 ভাগ হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলবো প্রত্যক্ষ কোষ বিভাজন, যেটা চোখে দেখা যায়। প্রত্যক্ষ মানে দেখা যাচ্ছে 2 ভাগ হয়ে গেছে। আচ্ছা, আর এমনিতে যে সিরিয়ালি যে ভাগগুলা, মানে যেগুলা আসলে আসল কোষ বিভাজন বলতে আমরা বুঝি, সেটা হলো মাইটোসিস এবং মিওসিস। মাইটোসিস এবং মিওসিস, এই দুইটা। মাইটোসিস, সিস মানে প্রক্রিয়া, আর একটা হলো মিওসিস বা মায়োসিস, যা বলো কোনো সমস্যা নাই, এটা বাংলা ইংলিশ উচ্চারণ, বাংলিশ টাইপের ওয়ার্ড। তো দেখো এখানে সিস আছে, তো মাইটোসিস কোষ বিভাজন। তো প্রথম যে জিনিসটা নিয়ে ঝামেলা হয় সেটা হলো বিজ্ঞানীর নাম, কে লক্ষ্য করছেন, কে আবিষ্কার করছেন, বড় ভেজালের জিনিস, তাই না? তো মাইটোসিসে কি হয়? মাইটোসিসে মনে রাখবা এনসি, এখানেও এনসি, একদম সংক্ষেপে, বইয়ে কি আছে আমি জানি না। এনসি মানে কি? এন মানে নিউক্লিয়াস, সি মানে কি? ক্রোমোজোম। এন মানে নিউক্লিয়াস, সি মানে ক্রোমোজোম। তুমি যখন এনসি ধরে পড়বা 1:1 এখানে, আর এখানে 2:1। তার মানে কি? যে কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়, উভয়ই একবার করে বিভাজিত হয়, উভয়ই একবার করে বিভাজিত হয়, তা সেই ধরনের কোষ বিভাজনকে আমরা বলবো মাইটোসিস কোষ বিভাজন। তোমার তো সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নাই, তুমি এনসি, তুমি পরীক্ষা হলে যাবা, হ্যাঁ এনসি 1:1, এনসি 2:1, শেষ। তার মানে এখানে কি হয়? নিউক্লিয়াস 2 বার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়। তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার, সেটা কি ক্লিয়ার? যে এইখানে বিভাজনের ফলে একবার করে বিভাজিত হয়েছে, তাহলে আমার বাচ্চা কোষ মানে অপত্য কোষ যেটা হবে সেটা 2টা। আর এখানে নিউক্লিয়াস 2 বার বিভাজিত হয়, একবার বিভাজনে 2টা, 2 বার বিভাজনে 4টা। তাহলে মাইটোসিস মিওসিস কোষ বিভাজনের ফলে নিট বাচ্চা হয় কয়টা? 4টা।
আর এগুলাকে কি বলা হয়? ডটার সেল বলে। আমি একদিন মনে কোশ্চেনও করছিলাম তোমাদেরকে যে কেন ডটার সেল বলা হয়, কেন পুত্র সেল বলা হয় না? কারণ আমাদের মারাই কি করতে পারে? বাচ্চা উৎপাদন করতে পারে। মানে এরা যখন নতুন করে তৈরি করবে, নতুন তৈরি হবে, তারা আবার বিভাজিত হওয়ার ক্ষমতা অর্জন করবে। আচ্ছা, তো ভালো কথা আমরা জানলাম। তো এই বিভাজন, এই কোষ বিভাজন কে লক্ষ্য করছেন? তো একজন বিজ্ঞানী যে মাইটোকন্ড্রিয়াকেও লক্ষ্য করছেন। লক্ষ্য মানে কি? লক্ষ্য মানে ফলো। লক্ষ্য মানে কি? যে তাকে ফলো করো। ফলো থেকে মনে রাখবা ফ্লেমিং, কথা শেষ। তাহলে কোষ বিভাজন প্রক্রিয়া লক্ষ্য করছেন কে? যদি আসে, কোষ বিভাজন প্রক্রিয়া লক্ষ্য করছেন কে? ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং। তাহলে ফ্লেমিং ফলো করছেন। তিনি একই সাথে শুধু কোষ বিভাজন না, তিনি মাইটোকন্ড্রিয়াকেও ফলো করছেন। তাহলে মাইটোকন্ড্রিয়া ফলো করেন কে? মাইটোকন্ড্রিয়াকে সুতার মতো দেখছেন, হ্যাঁ, ফিলামেন্টের মতো, সেও ফ্লেমিং। এখানে কে লক্ষ্য করেন? এখানেও কোষ বিভাজন কে লক্ষ্য করেন? সেটা হলো ওয়াল্টার ফ্লেমিং। তো লক্ষ্য করেন, ভালো কথা। এবং কোথায়? মাগুর মাছে। আমি বলি মাগুর মাছে, সাগরের মাগুর মাছ। তার মানে কি জানো? তার মানে হলো সাগরের একটা মাগুর মাছ আছে যেটার আবার কাটা মাটা আছে, পা আছে, ওইটারে বলে সামুদ্রিক সালামান্ডার। এবং আমি ওই যে ইসে দেখছিলাম, অনলাইনে দেখছিলাম একদিন, সালামান্ডার দেখার শখ হয়েছিল। ওটা থেকে মাগুর মাছ, আর কিছু না। মাগুর মাছের পা আছে, সেটা হাঁটে, বুঝা গেছে? তো ওই সামুদ্রিক সালামান্ডার কোষে তিনি লক্ষ্য করছেন। আচ্ছা, তাহলে লক্ষ্যকর্তা গেল। আচ্ছা, এবার এই মাইটোসিসের যে কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজনের দুইটা পর্যায় আছে। একটা কোষে কি আছে? নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে। তাহলে নিউক্লিয়াসের যখন বিভাজন হবে তখন সেটাকে বলবো আমরা ক্যারিওকাইনেসিস। কাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোপ্লাজমের যে বিভাজনটা হবে তাকে আমরা বলবো কি? সাইটোকাইনেসিস। তাহলে এই দুই ভাগ। তো এখন যদি আমি পিৎজা অর্ডার করি, তাহলে পিৎজা অর্ডার বা কেক অর্ডার করলে, বার্থডে কেক, অনেক মানুষ থাকে, তাই না? তাকে সমান ভাগে দিতে হয়। সমান ভাগে দেওয়ার জন্য তোমরা কি করো বলো তো? কি বলো? একজন বলে, এই তোরা স্লাইস করে খা, তাই না? স্লাইস মানে কি? সমান ভাগ করে, স্লাইস টুকরা করে তারপরে খা। আস্তা খেলে তো অন্যরা ভাগে পাবে না। তার মানে স্লাইস করে খা, তার মানে খা। তাহলে ক্যারিওকাইনেসিস কে লক্ষ্য করছেন? আশা করি আর ভুলবা না। ক্যারিওকাইনেসিস কে লক্ষ্য করছেন? আর ভুলবা না। বুঝা গেছে? স্লাইস করে খা, তার মানে কি? ভাগ করে খা। তাহলে ক্যারিওকাইনেসিস, মাইটোসিসের যে ক্যারিওকাইনেসিস, সেইটাকে ভাগ করছেন, সমান ভাগে ভাগ। ওই যে নিউক্লিয়াসের যে বিভাজন, সেটা বর্ণনা করছেন হলো স্লাইখার। তাহলে ক্যারিওকাইনেসিসের সাথে রিলেটেড বিজ্ঞানীটার নাম হলো স্লাইখার। আর ফলো করছেন ফ্লেমিং। তাহলে আমাকে একটু কষ্ট করে বলো, সায়েন্টিস্টের নামগুলো কি আসলেই খুব কঠিন নাকি ইজি? বলো, সায়েন্টিস্টের নামগুলো আসলেই কি কঠিন নাকি ইজি? বলো। স্লাইস করে খা, মনে থাকবে না? স্লাইখার। ওকে, তাহলে আমরা সায়েন্টিস্টের নামগুলা ক্লিয়ার হইলাম। এবার এই একটা কোষ মাইটোসিস বিভাজনে যাবে, তো যাওয়ার আগে প্রস্তুতি নিতে হবে না তার? চিন্তা করো, একটা তুমি পরীক্ষার হলে যাবা, তো পরীক্ষার হলে যাইতে গেলে তোমার প্রস্তুতি লাগবে না? অবভিয়াসলি তোমার প্রস্তুতি নিতে হবে। তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তোমার তো প্রস্তুতি নেওয়া লাগবে। এই কত ধরনের যে প্রস্তুতি নেওয়া লাগবে, তারপরে হলো তোমার এই যে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এই কোষেরও প্রস্তুতি নিতে হয়। এখন তোমরা ছোটবেলা থেকে একটা ভুল শিখে আসছো, আমিও ভুল শিখে আসছি। কি ভুল জানো? কি বলছি? এই যে এতক্ষণ ধরে আমি বলতেছিলাম ভুল, যে একটা কোষে দুই ভাগ হয়ে মাইটোসিস কোষ বিভাজন হবে, দুই ভাগ হবে। এখন তুমি চিন্তা করো, একটা তোমাকে আমি 5 গ্রামের কোষ দিলাম, ধরে নাও তোমাকে 5 গ্রামের কোষ দিলাম। তাহলে 5 গ্রামের কোষ সমান, একই গুণাগুণ সম্পন্ন, একই আকৃতির দুইটা কোষ কি সম্ভব? তো হয়ে যাবে 2.5 গ্রাম। কথাটা সত্যি কিনা বলো? কথাটা ভুল বলছি না সত্যি বলছি? বলো। যে এই যে 5 গ্রামের একটা কোষ দিলাম, তাকে সমান ভাগে ভাগ করলাম মাইটোসিসে, কি এটা কি পসিবল? আদৌ পসিবল না কিন্তু, কারণ 5 গ্রামকে যদি তুমি ভাগ করো তাহলে 2.5 গ্রাম হবে। তাহলে আমার এখানে আসলে সঠিক তথ্যটা কি? সঠিক তথ্যটা হলো, এই 5 গ্রামের কোষ আকার আকৃতিতে সাইজে বড় হয়, বড় হয়ে যদি মনে করো সে 10 গ্রামের মতো হয়, তখনই সে একটা কোষই সে আকারে বড় হয়ে গেছে,
সে 2 ভাগ করে কিন্তু নতুন 5 গ্রাম 5 গ্রাম কোষ তৈরি করবে। তার মানে কোষ বিভাজনে যেতে হলে কোষটাকে আগে তার সব ম্যাটেরিয়ালস বেশি বেশি করতে হবে, ডিএনএ এর সংখ্যা বাড়াতে হবে, কোষের অঙ্গাণুর সংখ্যা বাড়াতে হবে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বাড়াতে হবে, যার কারণে তার এটিপির সংখ্যা বাড়বে। এইটাই হলো আসল কাহিনী। ক্লিয়ার? তাহলে এই যে বড় হয়, এই যে বড় হয়, এই যে সাইজে বড় হচ্ছে, তারপরে বিভাজন হচ্ছে, এই ধরনের এই যে প্রস্তুতি, এই যে বড় হওয়ার প্রস্তুতি, এটাকে আমরা বলবো মধ্যবর্তী পর্যায় বা ইন্টারফেস। ফেজ মানে দশা, ফেজ মানে দশা। তাহলে দুইটা কোষ, একটা কোষ একবার বিভাজিত হলো, আবার সে বিভাজনে যাবে, তাহলে মাঝখানে যে দশাটা, তাকে আমরা বলবো ইন্টারফেজ। ফেজ মানে দশা। ফেজ অনেক জায়গায় পড়ছো, এই তুই এই ফেজে আছিস, তুই ফার্স্ট ফেজে আছিস। ফেজ মানে হলো দশা বা অবস্থা। তাহলে এই ইন্টারফেজে আমরা চলে যাব। তাহলে দেখি ইন্টারফেজ আসলে কি এবং কিভাবে আসলে বিভাজনটা হয়। তো এখন তুমি ইন্টার পরীক্ষা দিবা, পরীক্ষার টাইমটুকু কিন্তু এইটুকু। তারপরে তো তোমরা পরীক্ষা দিতে চাও না, তোমরা চাও হলো কি অটো পাস দাও। তো অটো পাস দিলে এই সাইকেল কিন্তু আর থাকবে না, বুঝছো? অটো পাস দিলে সাইকেল আর থাকবে না, সাইকেল সাইকেল ঠেলা গাড়ি হয়ে যাবে। সুতরাং অটো পাস আর চাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই যে পরীক্ষা দেওয়ার টাইমটা দেখো, পরীক্ষা দেওয়ার টাইম মাত্র 5 থেকে 10 ভাগ সময়। মানে তুমি যদি 100 ভাগ সময় কল্পনা করো, 100 ভাগ সময় যদি কল্পনা করো, তার মধ্যে পরীক্ষা দেওয়ার সময় হলো মাত্র 5 থেকে 10 ভাগ, আর বাকি পুরাটা সময় তুমি কিন্তু প্রস্তুতি নিতে থাকো। এবং তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু আরো চেঞ্জ হয়ে গেছে, তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে টাইম আরো বাড়ছে, তাই না? বাড়তেই আছে বাড়তেই আছে, পরীক্ষা আর হচ্ছে না। হবে, পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষা হবে, সবই হবে। তাহলে 5 থেকে 10 ভাগ সময় আমার বিভাজনে ব্যয় হয় এবং সেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, যে এম। এবার এই একটা কোষ এখানে বিভাজিত হবে, সে প্রস্তুতি নিবে, এই পুরাটা ভাগ কিন্তু তার প্রস্তুতি। তাহলে এটাকে আমরা বলবো ইন্টারফেস। কি বলবো? ইন্টারফেস। এবং দিকটা দেখো, অবশ্যই ইন্টারফেসের দিক হলো এই দিকে, মানে এইদিকে এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে এইদিকে যাচ্ছে, ঘুরতেছে। আচ্ছা, তো এই যে প্রস্তুতিগুলো, এই প্রস্তুতিগুলোর মধ্যে আমাদের কি কি ধাপ হয়? প্রস্তুতিগুলোর মধ্যে ধাপ হয় এরকম যে তোমার প্রথম বার্ষিকী পরীক্ষা, অর্ধবার্ষিকী পরীক্ষা, তারপরে হলো ফার্স্ট ইয়ার ফাইনাল, সেকেন্ড ইয়ার ফাইনাল, এরকম। তাহলে একেও আমরা 3টা ভাগে ভাগ করব। কি কি? একটা হলো গ্যাপ 1, তারপরে হলো এস ফেজ, মানে এটা হলো, এটাকে বলতে পারো যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের মধ্যবর্তী পরীক্ষা, এস ফেজ। আর এটা হলো গ্যাপ 2, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মাঝখানে হলো পরীক্ষা, বিশাল একটা পরীক্ষা আছে। আচ্ছা, তো এখানে টাইমগুলা কিভাবে মনে রাখবো, টাইম সেটআপ কিভাবে মনে রাখবো, কোনটা কত পার্সেন্ট? তুমি এখন চিন্তা করো, এই যে 2 আছে না, তুমি এই 2 দিয়ে মনে রাখবা 10 থেকে 20। কিভাবে মনে রাখবা? এই যে 20 এ 2 আছে, জি2 তে 2 আছে। ভাইয়া তোমার ইন্টার লেভেলে স্টুডেন্টরা একটা মজার জিনিস বলি, আমি খুব মজা পাই এই জিনিসটা বলে, সেটা হলো অনেকেই দেখছি কি ইন্টার লেভেলে এমন কিছু জিনিস পড়ে, মানে বায়োলজির ক্ষেত্রে দেখছি এমন কিছু জিনিস পড়ে যেগুলো আদৌ তুমি যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ গবেষণা করো তাও তোমার লাগবে না। অনেক টিচারও এগুলো পড়ায় খুব মজা পায়। এই যেমন কি যেমন কি বলবো, কিছু কিছু কঠিন জিনিস যেগুলো আসলে কোনো প্রয়োজন নাই, এই স্টুডেন্ট গুলো করে কি, হ্যাঁ জানে, কিন্তু আসল জায়গায় যায় খেলা নাই, মানে অ্যাডমিশনে যায় আর চান্স পায় না। ও জানতেই থাকে জানতেই থাকে, কিন্তু লাভ হয় না। তোমাকে অ্যাডমিশনের জন্য মেইন বইয়ের বাইরে তোমার কিছুই পড়া লাগবে না, তোমার গুগল থেকে একটা টপিকস বাইর করে আমি ধূপধাপ পড়াই দিতে পারি, সেক্ষেত্রে আমি কিন্তু বেস্ট টিচার হয়ে যাব। কিন্তু সেই বেস্ট টিচার আমার দরকার নাই, সেই বেস্ট টিচার হয়ে তোমাকে আমি চান্স পাওয়াতে পারবো না। তো তোমার মেইন আলটিমেট গোল যাতে সবসময় ঠিক থাকে, যে কোনো প্রস্তুতি বা পরীক্ষার সময়, যে আমার আসলে কতটুকু পড়তে হবে, কতটুকু আমার জানতে হবে, কতটুকু আমার এক্স্যাক্টলি জানতে হবে। ক্লাস সুন্দর করার জন্য আমি চাইলেই গুগল থেকে বাইর করে এই জিওনে কি কি হয় 50টা কাহিনী আমি বলতে পারি, কোনো সমস্যা নাই। তখন বলবো আল্লাহ ভাইয়া কি জিনিস, ভাইয়া কি কিউট। কিন্তু কথা হলো ওই ভাইয়া কিউটে তোমার ক্ষতি হয়ে গেছে, তুমি ওটা বুঝতেও পারো নাই। ভাইয়া কিউট হয়েছে ঠিকই আছে পড়াইয়া, কিন্তু তোমার আসল জায়গায় বাস হয়ে গেছে। এই আসল জায়গায় যাতে বাস না হয়, এই জন্য মেইন বইয়ে যতটুকু আছে এইটুকুই পড়ার চেষ্টা করো।
মেইন বইয়ে যতটুকু আছে এইটুকুই পড়ার চেষ্টা করো, ওইটুকুই জানো। তুমি আগে কোশ্চেন প্যাটার্ন শিখো যে তোমার অ্যাডমিশনটা কেমন হয়, অ্যাডমিশনের কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। প্যাটার্ন না বুঝলে জীবনে কোনোদিন তুমি পরীক্ষা ভালো করবে না, তোমার ভবিষ্যৎ ফিউচার কিন্তু ভাইয়া কিউটের মতোই চলে যাবে। সুতরাং একটু একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। এইটা ক্লাসটা কি ভর্তি পরীক্ষার্থীদের জন্য? অবশ্যই না। আমি আগেই বলছি আমি এটা একাডেমিক্যালি পড়াচ্ছি, একাডেমিকই পড়বো, অন্যগুলো আমি বলে দিব। তো ওই ভাইয়া কিউট এই টাইপের পড়াগুলা থেকে একটু বের হয়ে আসো, ঠিক আছে? বের হয়ে তোমার যতটুকু লাগবে তোমার পরীক্ষায়, তোমার এই স্টেজটা পার করতে যতটুকু লাগবে ওইটুকু তুমি ভালো করে আয়ত্ত করো। আমি সবার জন্য একটা রিকোয়েস্ট করতেছি। আমি দেখছি অনেকগুলা গ্রুপে এই কাহিনী হচ্ছে, মানে এত ফালতু জিনিস পড়াচ্ছে, কোনো প্রয়োজন নাই এগুলা। এগুলা তুমি পড়বা, তোমার স্টেজ আলাদা, তুমি এই ইন্টার লেভেল পার করো, তোমার এগুলা নিয়ে এক একটা গবেষণা আছে। আমার কথাটা কি বুঝছো? তো তোমার যতটুকু লাগবে তুমি সেইটুকু আগে আত্মস্থ করো, তারপরে হলো অন্য পড়া। আচ্ছা, তাহলে এটা দেখলাম যে এইখানে টাইম গুলাই তো মনে থাকে না। তো টাইম গুলো এখন আমি যদি এই টাইমের ভিতরে টাইম কেন এত হইলো এটা তো আমার গবেষণার প্রয়োজন নাই। আমার মনে রাখতে হবে এই 10 থেকে 20% সময় যে লাগে সেটা আমি কেমনে মনে রাখবো, এইটা আমার পরীক্ষায় আসবে। গ্যাপ 2 তে কত পার্সেন্ট সময় লাগে, ঢাকা ভার্সিটির সরাসরি কোশ্চেন। গ্যাপ 1 এ কতটুকু টাইম লাগবে, এস ফেজে কতটুকু টাইম লাগবে, এইগুলো হলো আমার জানার কোশ্চেন। আমার কথা বুঝছো? তো এইগুলা একটু জানার চেষ্টা করবা, কথা বুঝছো? আচ্ছা দেখো, তাহলে আমরা এই G2 তে 2 এর টাইমটা কিভাবে মনে রাখবো? 10 থেকে 20, এই যে 2 আছে 2 এর সাথে মিলায় সারা জীবন আর ভুলবা না। এবার গ্যাপ 1 আর এস ফেজ দুইটাই শুরু হয় 30 থেকে, দুইটাই শুরু হয় 30 থেকে, দুইটাই শুরু হয় 30 থেকে। এখন তোমাকে চিন্তা করতে হবে, এটা একটা এস ফেজ। এস মানে সিনথেসিস, সিনথেসিস মানে কোনো কিছু উৎপন্ন হওয়া। এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ সংখ্যা বাড়ে, একটা থেকে দুইটা হয়। তাহলে সেক্ষেত্রে একটু বেশি সময় তো লাগবেই, অবভিয়াসলি বেশি সময় লাগবে। তো বেশি সময় যদি লাগে তাহলে এই দুইটাই যে 30 থেকে শুরু হয়েছে কোনটাতে একটু বেশি টাইম হবে, এটা আমি যদি সাধারণ জ্ঞান খাটাই তাহলে বুঝবো যে এস ফেজের টাইমটা একটু বেশি লাগবে। 30 থেকে 50, এটা হলো 30 থেকে 40। এইগুলা তোমার পরীক্ষায় আসবে যে তোমার কোনটাতে কি ধরনের টাইম লাগবে, কোনটাতে কি ধরনের টাইম লাগবে। তাহলে এইটা 2 এর সাথে মিল রেখে 10 থেকে 20, 1 আর 2 দুইটাই 30 থেকে শুরু। এবং তখন চিন্তা করবো এস ফেজে আমার ডিএনএ সিনথেসিস হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, নতুন তৈরি হয়। তাহলে আমার এটা একটা সময় একটু বেশি, তাই 30 থেকে 50, এটা 30 থেকে 40। আচ্ছা, এখন এই যে চক্রটা আমি তৈরি করলাম, এই চক্রটাকে আমি বানাইছি? কখনোই না, এটা বানাইছে বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক। এবং মনে রাখবা যে এরকম চক্র ফক্র যা আছে, চক্রাকার জিনিস, ওই বিজ্ঞানীগুলোর নাম হ দিয়ে হয়। কিভাবে বললাম? কোষ রসায়ন নামক একটা অধ্যায় আছে তোমাদের, ওইখানে 2 ধরনের চক্র আছে। একটা হলো সরল শিকল, সোজা গ্লুকোজ ফ্রুক্টোজের গঠন, আর একটা হলো চাক্রিক গঠন। ওই চাক্রিক গঠন কি আবিষ্কার করছে বলতে পারো? বলো তো কমেন্টে দেখি পারো কিনা। আর এই মডেলটা আবিষ্কার করছে হাওয়ার্ড ও পেল্ক। হ দিয়ে নাম আছে, হাওয়ার্ড ও পেল্ক। পেল্ক বানান জীবনে পারবো না, আচ্ছা পারছি, পেল্ক, হ দিয়ে নাম আছে। আর ওই মডেলটা কে আবিষ্কার করছে বলো তো? চাক্রিক মডেল কার? চাক্রিক মডেল কার? ফিশার মডেল। লম্বা লম্বা মডেল গুলাকে বলা হয় ফিশার মডেল। গ্লুকোজের সরল শিকল, ফ্রুক্টোজের সরল শিকল, ওগুলা ফিশার মডেল। আর চাক্রিক মডেলটা হলো হাওয়ার্ড মডেল। তাহলে দেখো এই হাওয়া হ দিয়ে মনে রাখা যাবে, ঠিক আছে, যে চক্রগুলা হ দিয়ে হয়। আচ্ছা, তাহলে এইটুকু আমাদের ইজিলি মনে থাকবে। আমি আজকে ক্লাসে কিন্তু আমার পড়ার যতটুকু লাগবে তোমাদের আমি মুখস্থ করাই দিব। একাডেমিক অ্যাডমিশন ডাবল, এটা কোষ চক্র পরীক্ষায় আসে। এটাকে বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল, আবিষ্কার করছে হাওয়ার্ড এবং পেল্ক। এবার তোমার সাধারণ জ্ঞান খাটাও, সাধারণ জ্ঞান খাটাও। এইখানে বিভাজন হবে। তাহলে তোমাকে যদি বলে বিভাজনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কোথায় তৈরি হবে, তুমি কি রামছাগল যে তুমি বলবা জিয়ন? তাহলে এই জিয়নে যদি তৈরি হয়, এই ঘুরতে 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 তো শেষ হয়ে যাবে। তাহলে এম ফেজের জন্য যা যা প্রয়োজনীয়, মানে বিভাজনের জন্য যা যা প্রয়োজনীয়, তা তৈরি হবে তোমার G2 ফেজে, G2 তে। ক্লিয়ার? এখন বিভাজনের জন্য আমার কি কি লাগে একটু দেখি। বিভাজনের জন্য আমার কি কি লাগবে দেখো। বিভাজনের জন্য কি কি লাগবে? বিভাজনের জন্য কি হয়? আমরা অবশ্যই বিভাজনটা একটু হলেও আমাদের ব্রেনে আছে যে বিভাজনের জন্য আমাদের কি কি হয় একটু দেখি। কি হয়? একটা সেন্ট্রিওল যদি থাকে, সেই সেন্ট্রিওলটা 2টা সেন্ট্রিওলে ভাগ হয়। তাহলে একটি সেন্ট্রিওল বা সেন্ট্রোসোম, সেটা 2টা ভাগে যে ভাগ হয়, 2টা ভাগে যে ভাগ হয়, সেটা কোন জায়গায় হয়?
তোমার এখন কিন্তু এই লেভেলে ইন্টার লেভেলে কখনো জানা লাগবে না এই বেটা কেন বিভাজন হয়, কেমনে বিভাজন হয়, কোন প্রোটিনের কারণে বিভাজন হয়, কোনো প্রয়োজন নাই। এ তুমি মাইক্রোবায়োলজি যখন পড়বা, সেল ডিভিশনের যখন পিএইচডি করবা তখন করবা। এ বলতে গেলে আমি তোমার ক্ষতি করবো, আমি বলবোই না। আমার কাছে কথা হলো তোমার লেভেলের জন্য লাগবে এই বিভাজন পর্যায়ে এইখানে কি হয়, একটা সেন্ট্রিওল থেকে বা একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম তৈরি হয়। তোমাদের সাবজেক্ট কিন্তু একটা না, এটা তোমরা ভুলে যাও। যখন যে সাবজেক্ট যে পড়ায় সে মনে করে তার ওই সাবজেক্টটা বেস্ট, কিন্তু আমি অ্যাডমিশন লেভেল পড়াই তো, যার কারণে আমি জানি যে একটা স্টুডেন্টের এতগুলা বইয়ের এত টপিকস মনে রাখা এত সহজ না। তা আমার একটা বায়োলজিতে যদি আমি এত কিছু ঢুকায় দিই, কত মানুষ ওর ব্রেন তো সীমাবদ্ধ, নিউরন তো লিমিটেড, তাহলে এত কিছু কেন সে মনে রাখবে? যেটা অপ্রয়োজনীয় ওটা আমার প্রয়োজন নাই। কেমিস্ট্রিরও যতটুকু আমার দরকার তুমি ততটুকুই করবা, ওইটুকু তুমি ভালো করে আত্মস্থ করো, যাতে ওখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি তোমার পরীক্ষায় ভালো করো। তুমি আগে চান্স পাও, যে জায়গায় চান্স পাবা ওইখানে তুমি গবেষণা করার প্রচুর সুযোগ পাবা। এই জন্য আমি বলি তোমার দরকার হলো এই দুটা যে বিভাজন হচ্ছে, এই বিভাজনটা আসলে কোথায় হয়, এই একটা সেন্ট্রিওল থেকে দুটা সেন্ট্রিওল কোথায় তৈরি হয়, এটা হবে মাইটোসিসটা। আচ্ছা, তার মানে ওর জন্য প্রস্তুতি এখানে হয়ে যাবে। তাহলে এইখানে এই কাজটা হবে, একটি সেন্ট্রোজোম দুইটা অংশে ভাগ হবে। তারপরে সেন্ট্রিওল থেকে কি হয়, মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়। এই যে মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়। সেন্ট্রিওলের কাজগুলো মনে রাখবা কেমনে জানো? এটা তোমাদের প্রথম অধ্যায় 2021 এর জন্য প্রথম অধ্যায়টা বাদ দিছে, যার কারণে সবচেয়ে বড় সমস্যা। এই যে সেন্ট্রিওল, এই যে কি যেন বলতেছিলাম, হ্যাঁ, সেন্ট্রিওলের সব কাজ মনে রাখবা তুমি স দিয়ে সৃষ্টি করে। সেন্ট্রিওল মাইক্রোটিউবিউল সৃষ্টি করে, আর এই মাইক্রোটিউবিউল গুলাই আমার স্পিন্ডল তন্তু। তাহলে আমি কি বলতে পারি না সেন্ট্রিওল স্পিন্ডল তন্তু সৃষ্টি করে? একই কথা। তাহলে পরীক্ষা যদি আসে স্পিন্ডল ফাইবার তৈরি হয় কোন ধাপে, উত্তর হবে কিন্তু G2, উত্তর হবে G2। পরীক্ষায় যদি বলি মাইক্রোটিউবিউল কোথায় সৃষ্টি হয়, উত্তর হবে কিন্তু G2। কথা বুঝতে পারছো? আচ্ছা, আরো সেন্ট্রিওলের কাজ কি? ওই স দিয়ে বললাম। শুক্রাণু দেখছো না, শুক্রাণু, এই শুক্রাণুর যে লেজ, এই যে শুক্রাণুর লেজ, এই যে লেজ সৃষ্টি করাও সেন্ট্রিওলের কাজ। তারপরে ফ্লাজেলা, ব্যাকটেরিয়া অথবা অনেক কিছুর ফ্লাজেলা দেখছো না, ফ্লাজেলা, এই ফ্লাজেলা গুলো আসলে কি জানো? ফ্লাজেলা গুলো আসলে মাইক্রোটিউবিউল, ফ্লাজেলা গুলো হলো মাইক্রোটিউবিউল। তাহলে এদের সৃষ্টি করা কার কাজ? মাইক্রোটিউবিউল সৃষ্টি করা যেহেতু সেন্ট্রিওলের কাজ, তাহলে ফ্লাজেলা সৃষ্টি করাও সেন্ট্রিওলের কাজ। তাহলে সেন্ট্রিওলের কাজ ফ্লাজেলা সিলিয়া সৃষ্টি করা, স্পিন্ডল তন্তু সৃষ্টি করা, মাইক্রোটিউবিউল তৈরি করা, শুক্রাণুর লেজ সৃষ্টি করা। এনাফ, বইয়ে যা আছে আমার মুখস্থ, সবগুলা সৃষ্টি, অল সৃষ্টি হলো সেন্ট্রিওল। এখন কাহিনী হলো যদি বলে এই ফ্লাজেলা সিলিয়ার সঞ্চালন করা কার কাজ? একজন তো সৃষ্টি কইরেই গেছে। যেমন একটা বাবা একটা বাচ্চা জন্ম দিয়েই দেয়, ওই বাচ্চা কি করবে ওটা কি আর বাবা জানে? ও তো বদের আড্ডি হইতে পারে। তাহলে এইটার পুরোটাই নিয়ম, এইটার পুরো এর কাজ সম্পূর্ণভাবেই থাকবে ওই মাইক্রোটিউবিউলের নিজের। তাহলে এইগুলা যদি বলে এদের সঞ্চালন করা কার কাজ, তখন কিন্তু সেন্ট্রিওল আসবে না, তখন হবে মাইক্রোটিউবিউলের কাজ। মানে তুই তোর ভবিষ্যৎ কি করবি সেটা তো আর বাবা জানে না, ওর কাজ ও নিজেই করবে। তাহলে ফ্লাজেলা সিলিয়ার সঞ্চালন করা কার কাজ যদি আসে, মাইক্রোটিউবিউলের কাজ। আর যদি বলে ফ্লাজেলা সিলিয়ার সৃষ্টি করা কার কাজ, সেন্ট্রিওলের কাজ। ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটুকু জানলাম। তাহলে আমরা এই G2 কিন্তু আস্তে আস্তে অনেক কিছু শিখতেছি। কি কি? একটা সেন্ট্রিওল দুইটা অংশে ভাগ হয়, মাইক্রোটিউবিউলের সৃষ্টি করে। কেন? এই মাইক্রোটিউবিউল হলো এই বিভাজনের জন্য প্রয়োজনীয় উপাদান। মাইক্রোটিউবিউল না বলে আমি বলতে পারি স্পিন্ডল তন্তু সৃষ্টি করে, এটাও তার কাজ। আচ্ছা, এরপরে দুইটা জিনিসের নাম বলবো, তুমি অন্যভাবে পড়বা, অন্যভাবে মনে রাখবা, তোমার কাজ দরকার নাই সে কি করে। একটা বললাম সিডিকে, আর একটা বললাম এনপিএফ। দুইটা জিনিস বললাম, আমি জানি না এগুলা কি, এগুলার গবেষণা তোমার সময় না। এগুলার জানা এখন তোমার জানা হলো এই দুইটা জিনিসের মধ্যে কোনটা কোন ধাপে হবে, G1 এ কোনটা, G2 তে কোনটা। এখন আমি মনে রাখবো কেমনে? সি আর এম, এবিসিডি যদি তুমি পড়ো তাহলে প্রথম কোনটা অক্ষর আসবে? অবশ্যই সি আসবে, তারপরে এম আসবে। তো ওই টেকনিকে তুমি তো মনেই রাখতে পারো যে সিডি কে অবশ্যই এই ধাপে কাজ করবে, আর এমপিএফ এম পরে আসে, তাহলে এমপিএফ তৈরি হবে এই ধাপে। এবার এগুলার ফুল মিনিং দিয়ে আরেকটু জানার চেষ্টা করি। সেটা হলো সিডি কে
সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, তার মানে সাইক্লিন এই ধাপের জন্য গ্রোথ, তুমি চিন্তা করো তোমার রক্তকণিকা তৈরি হবে, রক্তকণিকা কি ধূপধাপ তৈরি হবে? ইটস নট পসিবল। রক্তকণিকা তৈরি হওয়ার জন্য তাকে একটু গুতা মারতে হবে। তুমি কি পড়াশোনা করতে চাও? কখনোই তুমি পড়াশোনা করতে চাও না। একটা স্টুডেন্ট কখনোই নিজের ইচ্ছে পড়তে চায় না, তাকে গুতা মারতে হবে। তো এই যে গুতা মারার কাজটা, এই যে উদ্দীপনা প্রদান করার কাজটা, সেইটা হলো একটা প্রোটিন করে যার নাম সাইক্লিন। সেই সাইক্লিনের মধ্যে তারে পড়ার জন্য পিটাইতে হবে। তার মানে পিটানো মানে কি? পিটানোর প দিয়ে মনে রাখবা যে এই যে ফসফেট এর মধ্যে ঢুকাইতে হবে। যখন ফসফেট ঢুকাবা কোনো কিছুর ভিতরে, তাকেই বলা হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে কি? শক্তি। তাহলে একটা কোষ পড়াশোনা করবে বা বড় হবে আকারে, তাহলে তার শক্তি লাগবে, এটিপি লাগবে। সেই জন্য এই যে এনজাইমটির নাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। কাইনেস মানে কি? শক্তি। কাইনেটিক এনার্জি মানে কি? ফিজিক্সের গতিশক্তির ইংরেজি তো কাইনেটিক এনার্জি। তাহলে সেই কাইনেটিক এনার্জি থেকে এটা আসছে এই যে ফসফেট যুক্ত করা। তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এই এনজাইমটা কাজ করবে কোন ধাপে? আমার জানা জরুরি এটা, জিওন ধাপে। এবিসিডি দিয়েও মনে রাখতে পারো। তারপরে হলো এই যে যে মেকানিজম কাহিনী বললাম কি করে তাও বলে দিতে পারি, বা তাও বলে দিলাম যে ফসফোরাইলেশনে সাহায্য করবে। এটা হলো পড়াটা। আরো একভাবে মনে রাখতে পারো, তুমি চাইলেও ভুলতে পারবো না। দেখো, এম মানে হলো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচিউর হয়ে গেছে। তাহলে এই অবস্থায় এই গ্যাপ ওয়ানে কি সে কখনো ম্যাচিউর হয়? ইটস টোটালি ইম্পসিবল। ম্যাচিউর হয় কখন? গ্যাপ টু তে। তাহলে এমপিএফ অবশ্যই কাজ করবে কোথায়? G2 তে। তার মানে একটা কোষ পরিপূর্ণভাবে ম্যাচিউর হয়েছে কিনা, ম্যাচিউর না হওয়া পর্যন্ত সে কখনো কোষ বিভাজন ধাপে যাবে না, কখনো এই ধাপ থেকে এই ধাপে যাবে না। তাহলে এইটা একটা চেক পয়েন্ট যে তুই ঢুকতে পারবি কিনা, ইন্ডিয়ার লোক বাংলাদেশে ঢুকতে পারবে কিনা, সেটা বুঝাবে এই এমপিএফ। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর যদি তৈরি না হয়, তাহলে একটা কোষ আজীবন এই ধাপে বসে থাকবে। বুঝা গেছে? ও আর যাবেই না, ও বিভাজনই হবে না, পরিপূর্ণ ম্যাচিউর হয়ই নাই। তাহলে বাচ্চা কাচ্চা তো কি হবে? যে কি যেন বলে, ল্যাংড়া খোলা হবে। তো এই কারণে সে কি চাবে? কখনোই চাবে না। তাহলে এমপিএফ ফ্যাক্টর হলো G2 থেকে এম ফেজে যাওয়ার জন্য চেক পয়েন্ট। এখন একটা ফ্যাক্টর, এই আস্তে আস্তে দেখো, প্রথমে একটা সেলের সাইজ থেকে এতটুকু, এই ধাপে মানে নতুন একটা কোষ হলো, তার সাইজ এতটুকু। এই ধাপে তার গ্রোথ ফ্যাক্টর, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এগুলোর মাধ্যমে সে আকারে আরেকটু বড় হলো। বড় হওয়ার পরে সে আবার এই যে এইখানে এসে কি হয়? সিনথেসিস, রেপ্লিকেশন হচ্ছে, আকারে সে আরেকটু বড় হচ্ছে। এই ধাপে এসে G2 তে এসে সে আকারে অনেক বড় হয়। এবার সে বিভাজনের ক্ষমতা অর্জন করে। এই হলো তার প্রস্তুতিটা। এবার দেখো, এস ফেজে সিনথেসিস হবে, রেপ্লিকেশন হবে। তো ডিএনএ রেপ্লিকেশনে কি কি লাগে? অনেক কিছু লাগে। টপওয়াইসোমারেজ, হেলিকেজ, আমার একটা ফ্রি ক্লাসও আছে এই রেপ্লিকেশনের উপরে, যত এনজাইম আছে, লাইগেজ, তারপরে হলো ডিএনএ পলিমারেজ, তারপরে প্রাইমেজ, এই সব এনজাইম গুলো দরকার। তাহলে আমি এক কথায় বলবো, এগুলা ডাইরেক্ট বলবো না, বলবো এস ফেজের জন্য প্রয়োজনীয় এনজাইম গুলো কোথায় তৈরি হয়। যদি আসে উত্তর হবে G1, কারণ এইখানে সব তৈরি হবে, এইখানে সে পরীক্ষা দিবে। কথা বুঝছো? বিভাজনের জন্য সবকিছু তৈরি হবে কোথায়? এম ফেজ, G2 ফেজে, কারণ এখান থেকে তৈরি হওয়ার পরে জিনিসপত্র এখানে যাবে। কোষ চক্র কি ক্লিয়ার? সবাই কি পয়েন্টগুলো লিখতে পারবা? এবার আমাকে বলো, সবাই পয়েন্টগুলো পারবা কিনা? কোষ চক্র, রিটেন, এমসিকিউ সব পারবা? পারবা সবাই? ইনশাআল্লাহ। তাহলে তোমরা এখন নোট করবা কিভাবে? এই একটা চিত্র করবা, এইবার এখানে পাশে লিখবা G1 এ কি কি হয় পয়েন্টগুলা, তারপরে G2 তে কি কি হয় পয়েন্টগুলা, তারপরে G3 এস ফেজে কি কি হয় পয়েন্টগুলা। শেষ। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কোথায় হয়? কোষ চক্র কে আবিষ্কার করছে? হাওয়ার্ড ও পেল্প। এর বাইরে একটা পড়াই তো নাই, এর বাইরে তো কোনো পড়াশোনাই নাই। বুঝা গেছে? আচ্ছা, এবার বিভাজনে গেল একটা কোষ। আমরা মাইটোসিস কোষ বিভাজন কে জানো লক্ষ্য করছেন বলছি? মাইটোসিস কোষ বিভাজন কে লক্ষ্য করছেন? আমি আগেই বলে দিছি, স্লাইস করে খা, মানে স্লাইস করে সমান ভাগে খা।
তার মানে কি স্লাইখার, কে স্লাইখার। আচ্ছা তাহলে ভালো কথা। তো মাইটোসিস কোষ বিভাজনকে আমি যদি জিজ্ঞেস করি এখন যে মাইটোসিস কোষ বিভাজনে কি কি হয়, নিউক্লিয়াস একবার N1 C1 শেষ। নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, যার কারণে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে এবং সেম গুণাগুণ সম্পন্ন থাকে। আচ্ছা তাহলে আমাকে একটু বলো তো এই মাইটোসিসকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? উত্তর করো তো সবাই। মাইটোসিসকে কয়টা ভাগে ভাগ করতে পারি? মাইটোসিসকে কয়টা ভাগে ভাগ করতে পারি? মাইটোসিসকে কয়টা ভাগে ভাগ করতে পারি বলো তো? মাইটোসিসকে কয়টা ভাগে ভাগ করতে পারি? ভেরি গুড, পাঁচটায়। সাবাস গাদাইয়া। মাইটোসিসের বলে 5 ভাগ। মাইটোসিসকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ওই যে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, আর একটা হলো সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। প্রথম ভুল কোশ্চেন করলা তাই না? ওকে, এবার বলো ক্যারিওকাইনেসিসকে কয়টা ভাগে ভাগ করতে পারি বলো? এবার বলো ক্যারিওকাইনেসিসকে কয়টা ভাগে ভাগ করতে পারি? ক্যারিওকাইনেসিসকে কয়টা ভাগে ভাগ করা যায় বলো? ক্যারিওকাইনেসিসকে কয়টা ভাগে ভাগ করতে পারি? ক্যারিওকাইনেসিসকে কয়টা ভাগে ভাগ করতে পারি বলো? সাব্বাস, 5 ভাগে। আবারও ভুল করেছো, কনগ্রাচুলেশন, সবার ভুল হয়েছে। এই ক্যারিওকাইনেসিসের কোনো ভাগ নাই, ক্যারিওকাইনেসিসের কোনো ভাগ নাই। দেখছো কি সব কোশ্চেন তোমরা ভুল করতেছো, এবং এইগুলাই মেডিকেল পরীক্ষায় আসবে, এগুলাই ভর্তি পরীক্ষায় আসবে, আর এইগুলাই ভুল করে দিয়ে আসবা। এর ভিতরের যাবতীয় তুমি সবই জানো, কিন্তু ক্যারিওকাইনেসিসের যে আসলে কোনো ভাগ নাই এটা জানো না। এটাকে জাস্ট বর্ণনার সুবিধার জন্য, আর কিচ্ছু না। বর্ণনার সুবিধার জন্য পর্যায়ে বিভক্ত করা চলে, এই ওয়ার্ডটা আছে। তুমি কিন্তু ওর ভিতরে দুনিয়া সব জানো। ক্যারিওকাইনেসিস কোথায় আবিষ্কার করছে কে, গ্যালিলিও কোন পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করছে, গ্যালিলিও আসবে না এখানে, তাও বললাম আর কি, সবই জানো। কিন্তু এটা জানো না যে ক্যারিওকাইনেসিসের কোনো ভাগ নাই, ক্যারিওকাইনেসিসের আদৌ কোনো ভাগ নাই। ক্যারিওকাইনেসিসকে জাস্ট বর্ণনার সুবিধার্থে ভাগ করা হয়, তাও 5টা ভাগে। কি কি? অনেকের মতে আবার 4টা পর্যায়ে, ভাগেও বলা যায় না, ভাগ বলা যায় না, পর্যায়। সেটা হলো কি কি? এখন তো সবাই পারবা, প্রোফেজ, প্রোমেটাফেজ, তারপরে কি মেটাফেজ, তারপরে হলো অ্যানাফেজ, তারপরে হলো টেলোফেজ। এই থেকে আমরা নেক্সট দিন ক্লাস শুরু করব। একদিন মাইটোসিস, একদিন মিয়োসিস। বুঝতে পারছো? তাহলে বলো কি কি শিখলা বা কি কি মুখস্থ করাইছি বলো তো? কি কি শিখলা বা কি কি মুখস্থ করাইছি বলো? লাস্টে 2টা কোশ্চেন করলাম, 2টা কোশ্চেনই 0, অ্যাডমিশনে ফেল। বুঝছো সবাই? তাহলে অ্যামাইটোসিস পড়াইলাম, তারপরে হলো কিছু কোশ্চেনের করাইলাম। ওকে, বাকি দিন আমরা মাইটোসিস কোষ বিভাজন এবং মিয়োসিস শুরু করব। তারপরের ক্লাসে আমাদের মিয়োসিসের সবকিছু শেষ হয়ে যাবে। আচ্ছা, ভালো থাকবা সবাই, সুন্দর জীবন করো, নামাজ কালাম পড়ো আজকে ভালো মতো, ঠিক আছে? আমাদের টানা 3 দিন সন্ধ্যা 7টা 10-এ ক্লাস শুরু হবে। টানা 3 দিন সন্ধ্যা 7টা 10-এ ক্লাস শুরু হবে। টানা 3 দিন এই অধ্যায় পুরোটাই শেষ করব। আমার নামে অনেক দুর্নাম আছে, আমার কোনো ফুল অধ্যায় নাকি নাই। ভাই এটা ফুল অধ্যায় করামো, আমি আরো একটা ফুল অধ্যায় করামো, তাও ক্লাস করে অন্তত শিখিও। একাডেমিক অ্যাডমিশন পুরা বইয়ে যা আছে আমি তাই করাবো। আউট অফ বুকস জিনিস অপু করাবে না, ওগুলো কোনোদিন কাজে লাগে না। বইয়ে তোমার যতটুকু লাগবে তোমার অ্যাডমিশন পর্যন্ত তোমাকে পড়ানোর দায়িত্ব আমার। এই অধ্যায়ে এর উপরে তোমার কিছু লাগবে না, আমি যা যা পড়াবো। তাহলে ক্লাসে থাইকো, টানা 3 দিন উপকার হবে, কোনো কিছুই মুখস্থ করা লাগবে না। বুঝা গেছে? ঠিক আছে।